স্কুলওয়ালার পক্ষ থেকে। আজকে আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার সম্বন্ধে কিছু আলোচনা করব। অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা আমরা কেন শিখব, কী জন্য শিখব, একটুখানি ধারণা তোমার রাখো। আমরা সকলেই বাস্তববাদী, বুঝতো। এই বাস্তব সংখ্যাটা কেন শিখব, কারণ হচ্ছে জীবনে চলতে গেলে প্রত্যেকটা স্টেপেই দেখো অঙ্ক বা এই নাম্বার বাস্তব সংখ্যা ছাড়া আমরা এক ছুটে চলতে পারবো না। যদি তোমাকে বলা হয় যে একটা টাকায় তোমাকে গুনতে দেওয়া হয়, তুমি কীভাবে গুনবে? এই নাম্বার দিয়ে গুনবে, বাস্তব সংখ্যা দিয়ে গুনতে হয়। তাই বাস্তব সংখ্যা আমাদের জীবনে খুব নেসেসারি। তাই আমি তোমাদের কাছে প্রথমে এই ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা আলোচনা করব। ঠিক আছে, দেখে নেবেন। ঠিক আছে, আমি শুরু করছি। বাস্তব সংখ্যা সম্বন্ধে আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো, কেন ব্যাপারটা বুঝে এটা। এই চ্যাপ্টারটা টোটালটাই হচ্ছে সম্পূর্ণ বোঝার ব্যাপার। কেন বলতে চাইছি যে এটা অন্যান্য চ্যাপ্টার অঙ্ক বন্ধু বান্ধবের খাতা দেখেও তুমি বুঝে নিতে পারবে, কিন্তু এই রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা সম্বন্ধে না বুঝতে পারলে তুমি খাতা দেখেও বুঝতে পারবে না কি ছিল, কি হলো, কেন এরকম হলো। তাই এটা মনোযোগ সহকারে শুনবে। এই ভিডিওটা কখন তোমরা ফেল করবে না, অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ এটা সম্পূর্ণ বোঝার ব্যাপার। রিয়েল নাম্বার ও বাস্তব সংখ্যা দেখো, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আচ্ছা, এমনি সংখ্যা বাস্তব সংখ্যা দেখো, বাস্তব সংখ্যা দুটো পার্ট আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা দুটো পার্ট, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ঠিক আছে। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা একটু আইডিয়া, কেন ম্যাথামেটিক্স যখন শিখছো, অঙ্ক শিখতে গেলে ইংলিশ টার্মের সঙ্গে পরিচিত হতে হয়। তোমরা যখন হায়ার এডুকেশন যখন নেবে, তখন ম্যাথটা তোমরা বাংলাতে সাধারণত সহজলভ্য নয়, ম্যাথের বই বা ম্যাথের ইকোনমিক্স খুব সহজলভ্য নয়। তাই একটু অঙ্কের এই ম্যাথামেটিক্স শেখার সঙ্গে ইংলিশের সঙ্গে একটু পরিচিত হওয়া ভালো। ঠিক আছে, সেই জন্য আমি পাশাপাশি বাংলার সঙ্গে সঙ্গে পাশাপাশি ইংলিশগুলো লিখে দিচ্ছি। আমি প্রথমে আলোচনা করব মূলদ সংখ্যা সম্বন্ধে। মূলদ সংখ্যার মধ্যে আলোচনা করব। মূলদ সংখ্যা দেখে নাও, মূলদ সংখ্যার অনেক গুণী পাঠ আছে, মূলদ সংখ্যার অনেক গুণী পাঠ আছে। কি কি পাঠ আছে দেখে নাও। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। 3 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। তারপরে একটা আছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এই টোটাল গুণিকে নিয়ে হবে আমাদের রেশনাল নাম্বার। ঠিক আছে, আমি এখন স্বাভাবিক সংখ্যা নিয়ে প্রথম আলোচনা করতেছি। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? দেখ, এই স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ইংরাজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে,
এই ন্যাচারাল নাম্বার বলতে কাকে বলো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে, বা কোন কোন সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে? আমরা যে সংখ্যা সাধারণত যে সংখ্যা দিয়ে আমরা গণনা করি, কাউন্টিং নাম্বার, এক জায়গায় বলা হয় কাউন্টিং নাম্বার ইজ কল্ড ন্যাচারাল নাম্বার, অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা গণনা করি তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন বলা হয়, দেখো, যদি একটা একটা বাক্সেতে ফল আছে, তাহলে এক বাক্স আপেল আছে, তোমার যদি গুনতে বলা হয় তুমি কি করে গুনবে? 1 2 3 4 5 6 এরকম করে গুনে গুনে যাবে, ঠিক আছে? এই সংখ্যাগুলি বলা হয় স্বাভাবিক সংখ্যা। যদি বলা হয় একটা কলার কাঁদিতে কটি কলা আছে, তোমার গুনতে বলা হয় তুমি কি গুনবে? ওই কলার কাঁদিতে কলা 1 2 3 4 5 করে এরকম গুনে গুনে যাবে, ঠিক আছে? এরকম এই গণনা করার সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট আপ টু চলছে, এইভাবে চলছে। অসংখ্য স্বাভাবিক সংখ্যার শেষ নেই, ঠিক আছে? পরে আলোচনা করব সসীম, এটা অসীম সংখ্যা বলা হয়। সসীম অসীমের আলোচনাটা পরে করবো, এখন আপাতত জেনে নাও 1 2 3 4 5 6 এমনি ডট 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 চলছে অসংখ্য সংখ্যা। এই সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর দেখো, এটা 1 নম্বর হলো মূলদ সংখ্যার একটা পার্ট, স্বাভাবিক সংখ্যাটা হয়ে গেল। মূলদ সংখ্যা আর একটা পার্ট হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা কেন? অখণ্ড অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, এটাকে অখণ্ড সংখ্যা ইংলিশে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার, ঠিক আছে? এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে খালি জিরো যদি আমরা অ্যাড করে দিই, ইনক্লুড করে দিই, তাহলে এই টোটাল নাম্বারটা হয়ে যাবে হোল নাম্বার। যেমন দেখেন, এই তো 0 0 1 2 3 4 5 ডট ডট চলছে 1, ঠিক আছে? ঠিক আছে, তা দেখো ডিফারেন্স, দেখো স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে তফাৎ দেখে নাও। যদি বলা হয় সব, দেখো অখণ্ড সংখ্যার মধ্যে সব স্বাভাবিক সংখ্যা আছে, অখণ্ড সংখ্যাটার মধ্যে সব স্বাভাবিক সংখ্যা আছে, সব স্বাভাবিক সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা নেই। 0টা স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে 0 কখনই 0 স্বাভাবিক সংখ্যা নয়, তাই 0 অখণ্ড সংখ্যা। তাহলে আমরা যদি ঘুরিয়ে কতটা প্রশ্ন হয়, শর্ট কোশ্চেনে পড়তে পারে এইগুলি। যদি বলা হয়, যদি শর্ট কোশ্চেনে পড়বে সব অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, উত্তর এক কথায় হবে না, কারণ 0 অখণ্ড সংখ্যা, বাট 0 নট এ ন্যাচারাল নাম্বার। 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয় বা স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, যদি ঘুরিয়ে একটা প্রশ্ন করা হয়, সব স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা? ইয়েস, দেখো সব স্বাভাবিক সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা আছে 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর দেখো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দুটো পার্ট আছে, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? 3 নম্বর দেখো পূর্ণ সংখ্যা, দেখো 3 নম্বরটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অতে ইংরেজিতে বলা হয় ইন্টিজার। এটা পূর্ণ সংখ্যা কি বলবো আমরা? দেখো যদি আমি এটা এই এখানে 0 দিয়ে স্টার্ট করি, 0 -1 -2 -3 ডট ডট আপ টু চলছে, ঠিক আছে? 1 2 3 ডট ডট চলছে। এই সমস্ত নাম্বারগুলিকে বলা হয় ইন্টিজার বা অখণ্ড পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই 0-এর পর থেকে নাম্বারগুলিকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ পজিটিভ ইন্টিজার। 0-এর বাঁ দিকের নাম্বারগুলিকে বলা হবে ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ অখণ্ড সংখ্যা, পজিটিভ ইন্টিজার। এগুলি হচ্ছে নেগেটিভ ইন্টিজার, এই দিকে এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে?
জিরো রাইট হ্যান্ড সাইডের নাম্বারগুলিকে বলা হচ্ছে পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরোর বাঁদিকের নাম্বারগুলিকে বলা হবে নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে জিরোটা কি? জিরোটা পজিটিভও নয়, নেগেটিভও নয়। ঠিক আছে, ধনাত্মকও নয়, ঋণাত্মক নয়, তাদের মাঝের সংখ্যাটা হচ্ছে জিরো সংখ্যা। ক্লিয়ার হলো? পূর্ণ সংখ্যা। এবার ভগ্নাংশ সংখ্যা দেখো না, ভগ্নাংশ সংখ্যা আমি দেখো, ভগ্নাংশ 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 দেখো, ভগ্নাংশ দুটো পার্ট আছে, ভগ্নাংশের সংখ্যাটা দুটো পার্ট আছে। দেখো, এটা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ দেখে নাও, প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশটা ইংরেজিতে বলা হয় প্রপার ফ্র্যাকশন, আর অপ্রকৃত ভগ্নাংশটা বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন দেখো, যখন কোনো নাম্বার, একটা নাম্বার, প্রপার ফ্র্যাকশন কাকে বলবো? এক্স ধরো, এক্স একটা নাম্বার, এই নাম্বারটাকে প্রপার ফ্র্যাকশন তখনই বলবো যখন এই নাম্বারটা -1 এর বড়, একের -1 এর ছোট। -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যে যেসব সংখ্যাগুলি থাকবে তাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর ঠিক একই নিয়মে -1 এর ছোট, -1 এর ছোট, और 1 এর বড়। দেখে নাও, এক্স একটা নাম, আমি আবার রিপিট করতে কথাটা, এটা ইম্পর্টেন্ট জিনিস। এক্স একটা নাম্বার, একে প্রকৃত ভগ্নাংশ বলবো যদি নাম্বারটা -1 থেকে 1 এর মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে, এই ইন্টারভেলের মধ্যে থাকে, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। -1 এর ছোট এবং 1 এর বড় এই রকম সংখ্যাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। উদাহরণ দিলে তোমার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো, উদাহরণ দিচ্ছি, দেখো 1/2, 2/3, 4/5 এইরকম নাম্বারগুলিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত দেখো 5/2, 7/3, 9/4 ডট ডট চলছে এরকম। ঠিক আছে, এইগুলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তোমার ব্যাপারটা সহজভাবে বুঝবে কিরে, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত সহজভাবে বুঝবে কিরে। সাধারণত আমরা কি জানি, এই ভগ্নাংশের ওপরটাকে কি বলা হয়? ওপরটা বলা হয় লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। ঠিক আছে, লব যখন ছোট, হর যখন বড় হয়ে হবে, তখন হবে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ঠিক উল্টোটা আবার লব বড়, লবটা যখন বড়, হরটা যখন ছোট হবে, তখন বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এবার দেখো, এবার ইন জেনারেল। ঠিক আছে, তাহলে আমরা তাহলে মূলাদ সংখ্যার মধ্যে কতগুলি পার্ট এলাম, আইডিয়া ক্লিয়ার হলো। 1 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2 নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা, 3 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, 4 নম্বর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ 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 দুটো পার্ট, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যার মধ্যে আবার এর মধ্যে দশমিক ভাগ আছে। দশমিক যদি আমরা কনভার্ট করি দশমিক সংখ্যায়, দেখো প্রকৃত ভগ্নাংশটাকে আমরা যে কোনো ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি। ঠিক আছে, যেমন দেখো 1/2, 1/2 কে যদি আমরা ভাগ করি 0.5 হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো, এটাকে যদি ভাগ করি আমরা 5/2টাকে যদি আমরা ভাগ করি 2.5। ঠিক আছে, দেখেছো, ভগ্নাংশগুলো আমরা দশমিকেতে কনভার্ট করতে পারি। এই দশমিকে আবার দুটো পার্ট আছে, দশমিক ভগ্নাংশ, দশমিক সংখ্যার দুটো পার্ট আছে। কি পার্ট আছে? একটা আছে শুদ্ধ দশমিক, একটা হচ্ছে
মানে ইয়ে শুদ্ধ দশমিক, একটা অপ্রকৃত দশমিক, অশুদ্ধ দশমিক। শুদ্ধ দশমিক কাকে বলে? যখন দশমিক সংখ্যার আগে কোনো নাম্বার থাকবে না এক্সেপ্ট 0 ছাড়া, তাকে বলে শুদ্ধ দশমিক। দেখো এটা শুদ্ধ দশমিক নয়, দশমিকের আগে এই দেখো দশমিকের আগে কি আছে? 0 আছে। এই না, এই দশমিকটা বলো আমরা শুদ্ধ দশমিক, আর এটা শুদ্ধ দশমিক নয়, এটা দশমিকের আগে 2 আছে। ঠিক আছে? সমস্ত প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশগুলি সর্বদাই শুদ্ধ দশমিক হবে। সমস্ত প্রকৃত ভগ্নাংশগুলি সর্বদাই শুদ্ধ দশমিক হবে, সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ সর্বদাই অশুদ্ধ দশমিক হবে। ঠিক আছে? আমি পরে পরে দেখো, এবার চলে আসতে যাবো। তাহলে এবার ইন জেনারেল মূলদ সংখ্যা কাকে বলে আলোচনা করছি, দেখো। ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু আলোচনা করি যে এবার তোমরা আমি যে আবার গোড়া চলে যাচ্ছি, শর্ট কোশ্চেন পরে 1 নম্বর চলে যাচ্ছি। তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কি স্বাভাবিক সংখ্যা হবে? দেখো আলোচনা করে বুঝে নেবো। প্রশ্নটা কি করলাম, এইগুলি শর্ট কোশ্চেনে পড়তে পারে, এমসিকিউতে পড়তে পারে, এইগুলি আইডিয়া ক্লিয়ার না হলে অ্যান্সার দিতে পারবে না। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কি স্বাভাবিক সংখ্যা হবে? দেখো উত্তর হবে ইয়েস। কেন? দেখো 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, যোগফল হচ্ছে 5। ঠিক আছে? 5 একটা স্বাভাবিক সংখ্যা, 9 একটা স্বাভাবিক সংখ্যা, যোগফল হচ্ছে 14। 5ও স্বাভাবিক সংখ্যা, 9ও স্বাভাবিক সংখ্যা, 14 স্বাভাবিক সংখ্যা। দেখেছো, যে কোনো এনি টু ন্যাচারাল নাম্বার, সাম অফ এনি টু ন্যাচারাল নাম্বার ইজ কল্ড ন্যাচারাল নাম্বার। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফলটা অলওয়েজ স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে? প্রশ্ন 8 এসে গেল, দেখো তো, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে? উদাহরণ দিচ্ছি, দেখো 3 একটা স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, বিয়োগ করলে 1। ঠিক আছে? আবার দেখো 5 একটা স্বাভাবিক সংখ্যা, 9 একটা স্বাভাবিক সংখ্যা, বিয়োগ করলে -4। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা স্বাভাবিক সংখ্যা নয়, নট ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তা কি আইডিয়া হলো, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফলটা অলওয়েজ স্বাভাবিক সংখ্যা, অলওয়েজ ন্যাচারাল নাম্বার। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগটা কখনো ন্যাচারাল নাম্বার হতেও পারে, নাও পারে। তাহলে ইন জেনারেল উত্তরটা হবে না। যদি প্রশ্নটা এইভাবে তোমাদের করে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, উত্তর হবে এক কথায় না। ঠিক আছে? কেন? এটাকে নিয়ম হলো, কোনো প্রপার্টি বা কোনো ধর্ম, কোনো থিওরেম, উপপাদ্য প্রমাণ করতে গেলে সকলের জন্য বলতে হবে। কোন একটা পার্টিকুলারের জন্য মিলে গেলে সেটাকে আমরা বলতে পারবো, সর্বদাই বলতে পারবো না। সমস্ত চেষ্টাতেই আমাদের জিনিস সত্য হয়, তখনই তাকে বলবো আমরা এই প্রপার্টিটা, এই থিওরেমটা সত্য সর্বদাই। ঠিক আছে? তা স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। নেক্সট যাচ্ছি, দেখো নাও। তাহলে যে কথা বলছি যাচ্ছি না, দেখো না। এবার আমরা মূলদ সংখ্যার সংজ্ঞাতে আসবো। মূলদ সংখ্যা কাকে বলে? এবার যে দেখো নাও, এই এতগুলি আলোচনা করলাম, সব সংখ্যাগুলি মূলদ সংখ্যা। এবার ডেফিনেশন যদি চাই মূলদ সংখ্যা কাকে বলে, সংজ্ঞা বলে যদি মূলদ সংখ্যা কাকে বলে, দেখো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দেখো একটা নাম্বার যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, বাট কিউ নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে কন্ডিশন। এ নাম্বার অফ দ্য ফর্ম পি বাই কিউ, যে নাম্বারটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, এই আকারে নাম্বারগুলিকে বলা হবে মূলদ সংখ্যা। পি হচ্ছে এবং পি আর কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা বা ইন্টিজার বলতে পারি। ঠিক আছে? তাহলে একটা নাম্বারকে, যে কোনো নাম্বারকে যখন আমরা পি বাই কিউ আকারে লিখবো, যেখানে কিউ নট ইকুয়াল 0 এবং পি এন্ড কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা, এই শর্তেতে যদি আমরা দেখাতে পারি তবে তাকেই বলবো মূলদ সংখ্যা। যেমন দেখুন, একটু আগে আলোচনা করছি, দেখো 2 স্বাভাবিক সংখ্যা বলা হয়, 2 স্বাভাবিক সংখ্যা, বাট 2 কি মূলদ সংখ্যা? দেখো 2 কে লেখা যায় 2/1। তাহলে আমাদের এখানে পি সমান 2, কিউ সমান 1। ঠিক আছে?
তাহলে পি বাই কিউ আগে লেখা গেল। দুই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে। আচ্ছা, আমরা সেই জিরো, জিরো কি মূলদ সংখ্যা? দেখো জিরোটা কি নাম্বার আমি আগে শিখেছি, জিরোটা কি এমনি আলাদাভাবে কি বলা হয়, জিরোটাকে অখণ্ড সংখ্যা বলা হয়। দেখো জিরো, দেখো জিরো সমান 0/1, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, জিরো মূলদ সংখ্যা। তাহলে কি আইডিয়া হলো, ঠিক আছে। তাহলে দুইও মূলদ সংখ্যা, জিরো মূলদ সংখ্যা। আচ্ছা, তারপর আমরা আলোচনা করলাম কি নেগেটিভ ইন্টিজার -1, -1 মানে -1/1 লিখতে পারি, এটাও একই লজিকে, একই আইডিয়া, একই লজিকে আমরা দিতে পারি। পিটা হচ্ছে -1 আর কিউটা হচ্ছে 1, এটা হচ্ছে তো মূলদ সংখ্যা। আর ভগ্নাংশ আলোচনা করেছি 2/3, 4/5, 9/4, দেখো সব হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। সমস্ত সংখ্যা কি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারতেছি। তাহলে এই সব সংখ্যাকে, সব কথাকে আমরা, সব সংখ্যা কি বলবো, আমরা কি মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে। আর মনে হয় এখানে বোঝাবার তেমন কিছু নেই, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খালি বলে দিই আমি, এই পি এন্ড কিউ নাম্বারটাকে আমরা লোয়েস্ট ফর্ম আকারে ধরতে পারি। যেমন দেখে নাও, দেখো 2/3 নাম্বারটা মূলদ সংখ্যা, বাট 4/6 এটাও মূলদ সংখ্যা। 4/6কে আমরা ক্যান্সেলেশন করি, দেখো 2/3 হয়, ঠিক আছে। আমরা পি বাই কিউ ফর্মটাকে আমরা এই লোয়েস্ট, এইটা না ধরে এই ফর্মটা ধরবো, সাধারণত আমরা ধরি, ঠিক আছে। এই 2/3টা এই লোয়েস্ট ফর্মটা, যে কাটাকাটি করার পর আলটিমেটলি শেষ পর্যন্ত যে জায়গাটা থাকবে, আর কাটাকাটি করা যাবে না। কাটাকাটি কখন করা যাবে না, যখন এই নাম্বার দুটোর মধ্যে লব আর হরের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না এক্সেপ্ট 1 ছাড়া, ঠিক আছে। সেই ফর্মটা কি বলবো আমরা, লোয়েস্ট ফর্ম বলবো, লঘিষ্ঠ আকার বলবো, ঠিক আছে। এই পি বাই কিউটা ওই লঘিষ্ঠ আকার এই কনসেপশনে মাথায় রেখে দেবে, ঠিক আছে। আরো সহজভাবে বলা যায়, পি এন্ড কিউ এর গসগু হবে 1। যদি আরো বলতে পারি, আমরা সহজভাবে বলতে পারি, পি ও কিউ এর গসাগু কত হবে, 1 হবে। গসাগু তোমরা জানো, গসাগু আমি আর বলছি না গসাগু কতটা, পি আর কিউ এর গসাগুটা 1 হবে, এই কনসেপ্টটা মাথায় রেখে দেবে। গসাগু, দুটো সংখ্যার গসাগু 1 কখন হয় তোমরা জানো তো, 7, 8 শিখে এসেছো। দুটো সংখ্যার গসাগু 1 তখনই বলা হয় যখন তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না, কমন উৎপাদক থাকে না 1 ছাড়া, সেই সংখ্যা দুটিকে বলা হয়, সেই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে 1 হয়, ঠিক আছে। আরো ঘুরিয়ে বলা যায়, পি কি হচ্ছে কো প্রাইম বলা হয়, প্রাইম পি দ্বারা বলা হয়। পি কিউটাকে আরো অন্য ভাষায় বলা যায় কো প্রাইম, মানে পরস্পরের মৌলিক, পরস্পরের মৌলিক সংখ্যা, পরস্পরের মৌলিক সংখ্যা, একে বলে কো প্রাইম বলা হয়, অর্থাৎ পরস্পরের মৌলিক সংখ্যা বলা হয়। এই পরস্পরের মৌলিক সংখ্যা তাদেরই বলা হয়, সেই সংখ্যা দুটিকে যাদের মধ্যে গসাগু 1, ঠিক আছে। আমি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা দেখে নাও, আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, অলরেডি এই অঙ্কটার আমি আলোচনা করে 1 নম্বরটা দেখো, মূলদ সংখ্যা কাকে বলে একটু আগে আলোচনা করেছি। তাহলে এইটা আমি এইটা লিখছি নি বা বলছি নি, তবু আমি মুখে বলছি মূলদ সংখ্যা ওই যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে যেখানে কিউ নট ইকুয়াল টু 0 অ্যান্ড পি অন কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা, তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। 4টি মূলদ সংখ্যা লিখি, 4টি মূলদ সংখ্যা বলতে আর বলা, এটা বলতে পারবে তোমরা নিজেরাই পারবে 4টি মূলদ সংখ্যা। আমি তাহলে এই উত্তরটা আমি দিচ্ছি না, এইটা তোমাদের বলে দিয়েছি, অলরেডি বলেও দিয়েছি, আমি আর বলছি না। শুধু 4টি মূলদ সংখ্যা কাকে বলে এইটা আমি লিখছি। যেমন দেখো, উদাহরণ দেখো, 1/2 মূলদ সংখ্যা, ঠিক আছে, 3 মূলদ সংখ্যা, 5/7 মূলদ সংখ্যা, ঠিক আছে, আর হচ্ছে কত 6/7
এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, এই তো এই চারটি মূলদ সংখ্যা উদাহরণ হয়ে গেল, বুঝতে পারছো। এবার আবার এখানে একটা প্রশ্ন আসে, আমি একটা প্রশ্ন আসে যাই, এই উত্তর কিন্তু এই পার্টিকুলার চারটি হবে না, এই উত্তর একাধিক হতে পারে। এই 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 প্রশ্নটার উত্তর একাধিক হতে পারে। আমি এই চারটে লিখলাম, তোমাদের মধ্যে লিখতে পারবে, কেন অলরেডি শিখেছো তো। সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলি মূলদ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যাগুলি মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাগুলি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা তাহলে কি অসংখ্য সংখ্যা মূলদ সংখ্যা আছে, চারটে বলেছে, আমি চারটে আমি লিখে দিলাম, তোমরা তোমাদের মতো লিখতে পারো। আমি প্রথমেই বলেছি এই অনেকে খাতা দেখে বুঝবে 1/2 কেন হলো, 3 কেন হলো, 5/7 কেন হলো, 6/7, এটা খাতায় টুকে কিন্তু বুঝতে পারতেন না, যদি বুঝতে না ওই ব্যাপারটা না বোঝো, ব্যাপারটা আগে যে বললো আলোচনা করলাম। তাহলে এখানে বুঝতেছি ব্যাপারটা, এই উত্তরটা একাধিক হতে পারে, তোমরা তোমাদের মতো লিখবে, আমি এখানে লিখলাম চারটে, তোমাদের মধ্যে এই ছাড়া উত্তর লিখতে হবে, অন্য উত্তর দিতে পারে। ঠিক আছে, তাহলে 2 নম্বর যাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্ন দেখে নাও, 0 একটি কি মূলদ সংখ্যা? এটা আমি আলোচনা অলরেডি করেছি। 0 কি একটি মূলদ সংখ্যা? আমি অলরেডি এটা আলোচনা করেছি, তবু আবার বলে দিই, আবার রিপিট করছি, দেখো 0, উত্তর হবে 1 নম্বর 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, কেন মূলদ সংখ্যা? দেখো 0 কে p/q, যেখানে পিউ খুব পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, এবং পিউ কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি। এই একটু আগে আলোচনা করলাম, পি আর কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। 1 মানে বুঝলি তো, সব লোয়েস্ট ফর্মটা বলতে চাইতেছে, পি আর কিউ এর ক্যান্সেলেশন করার পর লোয়েস্ট ফর্মটাকে এটা মিনিং করতে চাইতেছে। তাহলে এই কি 0 সমান কি, তো 0 সমান 0/1, এই তো হয়ে গেল। এই তো 0 কে p/q আকারে প্রকাশ করা হলো, যেখানে p হচ্ছে, যেখানে লিখতে পারি, যেখানে p = 0 এবং q = 1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমি নেক্সটে যাচ্ছি। দেখো নিচের সংখ্যাগুলি সরল রেখায় স্থাপন করি। ঠিক আছে, তোমরা এর আগে ক্লাসে মনে হয় শিখেছো, সরল রেখায় স্থাপন করার নিয়ম হচ্ছে নাম্বার লাইন আছে, যেটা আছে নাম্বার লাইন, সরল রেখায় নাম্বারগুলিকে স্থাপিত করতে হবে, লোকেট করতে হবে। যেমন 7 নাম্বারটা দেখো। আচ্ছা দেখো 3 নম্বর কোশ্চেনটা তোমরা পড়েছো প্রত্যেকে, দেখো নিচের মূলদ সংখ্যাগুলি সরল রেখায় স্থাপন করি। ঠিক আছে, এই নাম্বারগুলিকে আমাকে সরল রেখায় লিখতে বলেছে। ঠিক আছে, আমি একটা সরল রেখা ড্র করতেছি। ঠিক আছে, দেখো এখানে সরল রেখা ড্র করছি, দেখে নাও। ধরো 10 পর্যন্ত আমি টানলাম। ঠিক আছে, আমি একটা সরলরেখা ড্র করলাম, সরলরেখার মধ্যে দেখো ধরুন এটা হলো 0। ঠিক আছে, এই আমি নাম্বারিং, এটা কি, এইটা হচ্ছে সরলরেখার লাইন, এটাকে বলে নাম্বার লাইন বলা হয়। ঠিক আছে, নাম্বার লাইনের উপর দেখাতে বলেছে। দেখো এই যে আমি এখান থেকে 0 থেকে, দেখো এই ইকুয়াল পার্টে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইদিকে আমি একটা দেখে দিলাম নেগেটিভ সেন্সে, -1 -2 -3, আর দরকার নেই, আমার তো প্লাস 7 বলেছে, আমি 1 নম্বরটা করাচ্ছি, আমি এখানে 1-1টা করাচ্ছি। দেখো এটা ফলো করবে, এটা করে তোমাদের এই যে আমি জিওমেট্রি বক্স তোমাদের আছে, স্কেল আছে। ঠিক আছে, সেই স্কেলেতে এইটা লাইনটা ড্র করবে। হ্যাঁ, করার পর মানে সেন্টিমিটার আছে ওইগুলি সব ইকুয়াল, মানে আমি বলতে চাই এই যে পার্টটা নিয়েছি, এই আমি যদি তুমি রাফ স্কেচও করো যেন পার্টগুলি ইকুয়াল হয়, এই আমি দুটো নিয়ে এক ঘরে করতে পারি, সব জায়গাতে দুটো নিয়ে এক ঘরে যেন করা হয়, এইটা বলতে চাইছি আমি। এই পার্ট, এই যে আমরা ডিভাইড করেছি 10টা, এই 10টা 11টা 12টা ভাগ করেছি, ভাগগুলি যেন প্রত্যেকটা ভাগ যেন ইকুয়াল লেন্থের হয়। ঠিক আছে, এবার এখান থেকে গুনে গুনে আমাকে 7 আনতে হবে। 7 মানে বুঝতে পারছো, +7 মিনিং করতে চাইতেছে, কোনো নাম্বারের আগে
কোনো চিহ্ন না থাকলে আমরা সাধারণত প্লাস ধরে নিই। 7 মিনিং হচ্ছে কত 7, এই গুনে 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 আমরা 7 আসবো। দেখো 1 2 3 4 5 6 7, এই তো এটা 7 হয়ে গেল, এই নাম দিলাম পি। ঠিক আছে, 7 মানে হয়ে গেল আমার এই সরলরেখার উপর পি পয়েন্টটা হলো 7, এটি মিনিং করতে চাইছি। ঠিক আছে, দু নম্বরে দেখো একটা নেগেটিভ দিয়েছে, দুয়ে দেখো দুইয়েরটাকে নেগেটিভ, একই লজিকে দেখে নাও। আমি একটা স্টার লাইন ড্র করলাম, এই 0 দিলাম। দেখ আরে বুঝো না এগুলি কিভাবে টানবে, আমাকে অঙ্কটা দিয়েছে পজিটিভ না নেগেটিভ, সেইটা ফলো করেই আমি লাইনটা ড্র করার পর 0টা লিখবো। যেহেতু নেগেটিভ দিয়েছে আমার নেগেটিভ পোর্শনটা দেখাতে হবে, পজিটিভটা দেখা খুব একটা এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, সেই জন্য আমি নেগেটিভ পোর্শনটা বেশি করে দেখাবো, পজিটিভ পোর্শনটা কম করে দেখাবো। ওই জন্য আমি এখানে 0 দিলাম, এই 0 দিলাম। এই এখানে 1 দিয়ে আর দেওয়া দরকার নেই। এই কথাটা মানে এই অ্যারো চিহ্ন মানে হচ্ছে চলছে, কারণ এই সরল লেখার হচ্ছে নাম্বার লাইনে সরল লেখা ইনফাইনাইট, দুদিকেই বাড়বে, শেষ নেই। বাস্তব সংখ্যা সরলরেখা বাস্তব সংখ্যা যেমন শেষ নেই, এই লাইনটারও শেষ নেই, দুদিকেই বেড়ে যাবে, নেগেটিভ দিকে বেড়ে যাবে, পজিটিভ বেড়ে যাবে। সেই জন্য আমরা এই অ্যারো চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, 0, এই দেখো -1 -1 -2 -3 -4 -5 -6, আমি দিলাম না, এই আরো চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আমার দরকার -4, আমার বেশি আর টানার দরকার নেই। ঠিক আছে, দেখো নাও এই যে টানলাম, টানার পর এবার গুনে গুনে বলে দেবো। 0 যেহেতু নেগেটিভ, 0 এর বাঁ দিকে যেতে হবে, -1 -2 -3 -4, এই নাম্বারটা হয়ে গেল আমার -4 নাম্বার। এইটা নাম দিলাম কিউ, না নাম দিলাম কিউ না, এটা এটা হয়ে আছে, এইটা এইটা এখানে নামটা দেবো পি কিউ, এখানে দেবো নাম্বারটা দেবো কত 4, এটা পি দেবো, এটা হচ্ছে -4 দিয়ে দিলাম, তবু -4 এটা, আর এটা হচ্ছে এর নাম দিলাম, পাশে দিলাম পি কিউ, এই কিউ নাম্বারটা হয়ে গেল আমার -4। ঠিক আছে, ক্লিয়ার আছে? -4 মানে নেগেটিভ 0, বাঁ দিক দিকে 4 ঘরে যাবো, ইকুয়াল পার্টে ভাগ করবো, ভাগ করে করে 4 ঘর গুনে সেই 4 ঘরের মাথাতে আমি একটা গোল দাগ দিয়ে দেবো, সেটা কি আমরা একটা নাম দিয়ে দেবো। যেহেতু এখানে আমি পি দিয়েছি বলে কিউ দিলাম, তোমরা ওই যেহেতু পার্টিকুলার এইটাই পড়ে, সেখানে কিউ দিতে পারো, তোমরা কিউ দিতে হবে তার কি মানে নয়, যে কোনো একটা নাম দিলেই হবে। আমি নাম কিউ দিলাম, তোমরা তোমাদের মধ্যে একটা নাম দিতে পারো। ঠিক আছে, 3 নম্বর দেখো, 3 নম্বর ব্যাপারটা বোঝা শেষ। 3 নম্বর দেখো, 3 নম্বরটা বোঝার ব্যাপার আছে। 3 নম্বর কত হচ্ছে 3/5। আগে ক্লিয়ার করো 3/5 নাম্বারটা কি একের ছোট না একের বড়? আমি আগে আলোচনা করছি 3/5টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কেন? লবটা ছোট, হরটা বড়। ঠিক আছে, সেই নাম্বারটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে। আর প্রকৃত ভগ্নাংশের মানটা কি হবে বলছি, -1 থেকে 1 এর মধ্যে, তাহলে নিশ্চয়ই 3/5 নাম্বারটা একের ছোট, যেহেতু পজিটিভ 3/5 নাম্বারটা একের ছোট। নেগেটিভ আলোচনা করছি না আমি, এখানে পজিটিভ আলোচনা করছি। 3/5 অলওয়েজ একের ছোট। ঠিক আছে, সেই জন্য দেখো এই নাম্বারটা এখানে একটা লাইন ড্র করতে, দেখো এটা স্টার লাইন ড্র করলাম, এখানে 0 দিলাম, এখান থেকে আমি স্টার্ট করছি। আচ্ছা, এইটা গ্যাপ নিলাম বোঝার জন্য বললাম, এটা 1 নিলাম, এটা 2 নিলাম, সেম দেখো গ্যাপটা দেখে ফলো করছে, গ্যাপটা সেম আছে আমার, আর দরকার নেই আমার। এখানে খালি একটা -1 দেখে দিলাম, যে কেন দেখাচ্ছি, যে এটা সরল লেখার লাইন, এটা দেখাবার জন্য এই লাইনটা টানতে হয়, নেগেটিভ দিকে টানতে হয়। তাহলে 3/5, এমনি 3/5 বলতে কি বোঝায়, কোন সংখ্যা, কোন একটা পার্ট সংখ্যাকে, কোন একটা জিনিসকে 5 ভাগ করে তা 3 ভাগকে বলা হয় 3/5, তাই তো? তাহলে 0 তাহলে একের ছোট, তাহলে 0 থেকে 1 নাম্বারটাকে আমি 5টা ইকুয়াল পার্টে ভাগ করবো, 5টা সমান ভাবে ভাগ করবো। দেখো দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখে নাও 0 আর 1 এর মধ্যে একে 5টা ইকুয়াল পার্টে ভাগ করছি, 1 2 3 4 আর এটা নিয়ে 5। ঠিক আছে, তাহলে ঠিক আছে,
5টে ইকুয়াল পার্টে ভাগ করলাম, ভাগ করার পর 3টে পার্ট নেব, 1 2 3। এই নাম্বারটা হয়ে গেল আমার 3/5। 3/5, ঠিক আছে। এই নাম্বারটা আমরা ধরলাম আর নাম দিলাম, ঠিক আছে। তাহলে আর নাম্বারটা হচ্ছে আমার নাম্বার লাইনে 3/5, ঠিক আছে। এরপরে 4 নম্বর ম্যাথটা দেখো। 4 নম্বর ম্যাথ হচ্ছে দেখো 9/2। 4 নম্বর ম্যাথ হচ্ছে 9/2, ঠিক আছে। 9/2 নাম্বারটা এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? বুঝতেই পারছো, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? লবটা বড়, হরটা ছোট, তাই একে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অপ্রকৃত ভগ্নাংশ সর্বদাই সে আমরা শিখলাম 1-এর বড় অথবা -1-এর ছোট। যেহেতু এটা পজিটিভ, মাইনাসের কোনো প্রশ্নই নেই, তাহলে পজিটিভ সেন্সে কতবার ভাগ করলে কত? 4 পূর্ণ 1/2, ঠিক আছে। 4 পূর্ণ 1/2 ভাগ করলে এটা হবে। একই নেবে নাম্বার লাইনে ড্র করতে হবে। এই দেখো টানলাম একটা, এই 0, এই -1, আর দরকার নেই আমার 1 2 3 4 5 6, আর দরকার নেই, নাও। তাহলে 1 2 3 4 5। দেখো তো 9/2 নাম্বারটা অ্যাকচুয়ালি নাম্বারটা কোন নাম্বার, কোন দুটো নাম্বারের মধ্যে আছে বলতে পারবে? দেখো 9/2 অর্থাৎ 4 পূর্ণ 9/2 অর্থাৎ 4 পূর্ণ 1/2 নাম্বারটা 4 আর 5-এর মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে 4, এই জন্য 4 আর 5-এর মধ্যে এই নাম্বারটা লাই করতেছে। তাহলে এই 4 নিলাম, তারপরে 1/2 নেবো। 1/2 মানে কি আছে? একই নিয়মে 1/2 কথাটা মানে কি? একটা অংশকে, টোটাল অংশটাকে 2 ভাগ করে 1 ভাগ নেবো। তারপরে এখানে হবে আমার 4 আর 5-এর মধ্যেই একটা অংশ টোটাল। এই ভাগটাকে, এই 4 আর 5-এর ঘরেরটাকে 2 ভাগ করব, করার পর তার 1 ভাগ নেব। এই 1, এই 2, ঠিক আছে। এই 2 ভাগ করলাম, এই 1 ভাগ নিলাম। এইটা হলো 9/2, এই নাম দিলাম টি, ঠিক আছে। কি হয়েছে? 4 আমি আবার একটু ডিপি করতে বোঝার চেষ্টা করো। 4 নম্বর ঘরে 4 আর 5-এর মধ্যে গেলাম কেন? যেহেতু 9/2 নম্বরটা ইকুয়াল টু 4/2, 4 পূর্ণ 1/2, 4 পূর্ণ 1/2 নাম্বারটা 4 আর 5-এর মধ্যে লাই করতেছে, ওই ইন্টারভেলের মধ্যে আছে, সেই জন্য 4 আর 5-এর মধ্যে ঘরটা নিলাম এবং 2 ভাগ করলাম কেন? যেহেতু 1/2 মানে হচ্ছে টোটাল পার্টটাকে 2 ভাগ করে 1 ভাগ নেবো, 2 ভাগ করে 1 ভাগ নিচে, এটা হচ্ছে 9/2। এই নাম্বারটা হয়ে গেল আমার টি, পয়েন্টটা হয়ে গেল আমার 9/2, ঠিক আছে। 2/9 দেখো না, 5 নম্বরটা 2/9, দেখো 2/9, দেখো নাম্বার দেখো 2/9 কথাটা মানে কি? একই ব্যাপারটা, একই আলোচনা করছি আমি। 2/9 নাম্বারটা 1-এর ছোট, অতএব 1-এর ছোট, 0 থেকে 1-এর মধ্যে আমরা নেবো। এটা 1 2 হয়, দুটো ঘর কাটলাম, দরকার নেই বেশি আমার। -1 চিহ্ন দিয়ে দিলাম। 2/9 মানে একই নিয়ম, 0 আর 1 ঘরটাকে 9 ভাগ করব। 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা ছোট বড় হয়ে গেল, দাঁড়াও মুছে দিচ্ছি। এই দেখো 9 ভাগ তো 1 2 3 4 5 6 7 8 9, এই ঠিক আছে। দেখো 9টা ভাগ করেছি, 0 থেকে 1 এই ঘরটার মধ্যে 9টা ভাগ করব, 9 ভাগ করে তার 2 ভাগ নেব। আমি আবার দেখো এই 1 2, এই নাম্বারটা আমার হচ্ছে 2/9।
এই নামটা আমি পি দিলাম, আবার নতুন করে পি দিলাম, এই তো ঠিক আছে। আচ্ছা, এই 6 নম্বরটা আমি আর করাচ্ছি নি, 11/5 অঙ্কটা তোমরা নিজেরা করবে, আমি অলরেডি আইডিয়া। 6 নম্বর অঙ্কটা হবে এই 4-এর মতো, 9/2 অঙ্কটা যেভাবে করেছি এই 6 নম্বর অঙ্কটা সে একই নিয়ম হবে, খালি আমি একটা মাইনাস টাকার করে 7 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। 6টা তোমরা নিজেরা পারবে, আশা করি তোমরা পারবে, যে আমি 9টা আমরা যে বুঝিয়ে দিয়েছি তুমি পারবে 6টা। আমি 7-এর অঙ্কটা করাচ্ছি, -13/4, -13/4। সাতের অঙ্ক দেখালো, 7-এর অঙ্কটা করাচ্ছি -13/4, একটা মাইনাস দেখো, দেখেন একই নিয়মে। আচ্ছা, এই ব্যাপারটা ভাগ করলে কত হচ্ছে, -13/4 কে ভাগ করলে কত হচ্ছে, 4×3 = 12, 12 3 পূর্ণ 1/4, ঠিক আছে। তাহলে এইটা একই নিয়মে, এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। কেন, -1 ছোট, -3 পূর্ণ 1/4 বা -13/4টা -1 ছোট, অতএব এই সংখ্যাটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ দেখে নাও, তাহলে নিশ্চয়ই -1 ছোট হবে, তাহলে আমাকে নাম্বার লাইনে সেইভাবে ড্র করতে হবে, ঠিক আছে। আমার যে পজিটিভ নাম্বার করে দরকার নেই, 0, এই 1 নিলাম, আর নিলাম না, -1, -2, -3, -4, দেখে নাও, -5, আর দরকার নেই, আমি নিলাম, আলোচনা দিয়ে দিলাম। যেহেতু 13/4 অর্থাৎ -3 পূর্ণ 1/4 নাম্বারটা -3 ও -4-এর মধ্যে অবস্থিত, এই ঘরটাকে আমি ভাগ করবো, ভাগ করবো, এইটাকে লেখা যায়, আবার দেখো এটা যদি পারলে লেখা যায়, দেখো মাইনাস দিয়ে 3 + 1/4 লেখা যায়, 3 ঘর পুরো চলে আসলো, তারপরে 1/4 নেব, ঠিক আছে। 3 ঘর নিয়ে নিলাম, -3 ঘর নিয়ে নিলাম, তারপরে 1/4, এই একই নিয়মে 4 মানে 4টি ইকুয়াল পার্টে ভাগ করবো, 1 2 3, 4টি ইকুয়াল পার্ট, ঠিক আছে। চারটে ইকুয়াল পার্ট দেখে নাও, 1 2 3, এই সেখানে 4 হলো, ঠিক আছে। 4টে ইকুয়াল পার্টে ভাগ করলাম, সেই ভাগ করার পর তার একটা পার্ট নিলাম, 1/4 যেতে বলেছে, এই পার্ট, এই নাম্বারটা, তাহলে কত হলো, এটা হচ্ছে -13/4, ঠিক আছে। দেখে নাও, এই নাম্বারটাকে নাম দিলাম, এটা আমি আবার কিউ দিলাম, এটা আলাদা দিয়ে কিউ দিয়ে দিলাম আবার, তাহলে -3 পূর্ণ 1/4 সমান -13/4, নাম্বারটা এইটা গেল, 3 -3 -4-এর মধ্যে পড়ে গেল, এবং তার 3 ভাগ, এই ভাগ 4 ভাগ করে 1 ভাগ নিলাম, -13/4, ঠিক আছে। আমি নেক্সট নাম্বার যাচ্ছি, আর এবার দেখো, নেক্সট অঙ্ক দেখো নাও, 4 নম্বর অঙ্ক দেখো, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখায় বসাই। আচ্ছা, এইটা একটা জিনিস ভালো, এটা জিনিস বুঝে নাও, এটা আমি প্রথমেই আলোচনায় করেছি, মূলদ সংখ্যা হচ্ছে অসংখ্য মূলদ সংখ্যা আছে, আর এখানে বলছে এই দুটো মূলদ সংখ্যার মধ্যে বলেছে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। এটা তোমরা মনে রেখে দাও, যদিও তোমাদের এই আলোচনার বিষয় নয়,
যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। কি বললাম? যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, ইনফাইনাইট নাম্বার অফ ড্যাশের নাম্বার আছে যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে, তার মধ্যে একটি সংখ্যা লিখতে বলেছে। তাহলে সাধারণত নিয়ম হচ্ছে আমাদের এটা একটা দেখা, আমি একটা করাচ্ছি 4 ও 5 এদের মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, যোগ করে 2 ভাগ করলাম, 4 + 5/2 = 9/2। ঠিক আছে, আমি বোঝার চেষ্টা করো। এবার দেখো, কেউ যদি লেখো এটা 4 আর 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা 4.1, এটাও হবে। কেউ যদি লেখো এটা 4.2, এটাও হবে। 4.3 এটাও হবে। 4.9 এটাও হবে। দেখ বুঝে নাও, এটাও হবে। 4.17, 4.19 এইটাও হবে। আমি কেন বলে অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে। ঠিক আছে, এখানে আমি একটা বলেছি, আমি একটাই ভাগ নিলাম। একটা বার করার নিয়ম সাধারণত দুটো নাম্বারে যোগ করে 2 ভাগ করে দেবে। ঠিক আছে, এটা সহজ পদ্ধতি। যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে যদি বলে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো, সর্বদাই তোমরা ওই সংখ্যা দুটো যোগ করে 2 ভাগ করে দেবে। এটা সহজ পদ্ধতি। এছাড়াও বললাম তো, নিয়ম কনসেপশনে ক্লিয়ার করো। এগুলো অসংখ্য, প্রথম হচ্ছে অসংখ্য মূলদ সংখ্যা আছে, যে কোনো একটা নিয়ে লিখতে পারি। আমি এটা লিখলাম, তুমি এটা লিখতে পারো, এটা বা তোমরা এটা লিখতে পারো। কেউ লিখলো 4.1 লিখলো, কেউ 4.2 লিখলো, কেউ 4.3 লিখলো। সর্বদাই যেন এটা 5-এর কম হতে হবে। 5-এর কম, 4-এর বেশি একটা যে কোনো নাম্বার নেবে, ওই দশমিক দিয়ে মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে এটাকেও সরলরেখা স্থাপন করতে বলেছে। দেখো এটা সরলরেখা ড্র করতেছি। কত? 9/2। তার মানে হচ্ছে কত বলো? 4×1/2। 4×1/2 মানে কি? 4×1/2 মানে 4 + 1/2। নাম্বারটা 4-এর বেশি বাট 5-এর কম। ঠিক আছে, এই 0, তাহলে আমাকে 4 আর 5-এর মধ্যে নিয়ে যেতে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6 আর নিলাম না। এটা খালি -1 একটা দিলাম, দিয়ে আরো চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো, 4×1/2 মানে 4 + 1/2 লিখতে পারি। তাহলে নাম্বারটা 4-এর বেশি, 5-এর কম। তো 4 নিলাম। আর 1/2 মানে একই নিয়মে 4 আর 5টাকে 2 ভাগ করে তার 1 ভাগ নেবো। এই 2 ভাগ মানে মিডিলে চলে এলাম, এইটা এই 1 ভাগ, এই যে 1, এই 2 ভাগ হলো, তার 1 ভাগ নেবো। এই তো 4×1/2 মানে 9/2। এটাই হলো মূলদ সংখ্যা, সরলরেখা স্থাপন করলাম। ঠিক আছে, তাহলে কি হয়েছে? আচ্ছা, 5-এর থেকে এই 2-এর 4-এর এই 2-এর অঙ্কটা আমি আর করাবো না। 2-এর অঙ্কটা এই একই নিয়মে করবে তোমরা। 2-এর অঙ্কটা একই নিয়মে করবে। আমি শুধু এই 3 নম্বর, এই 3 নম্বর 2-এর দাগে এই অঙ্কটা করাচ্ছি। আমি এই অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, 1/4 ও 1/2 একটা ভগ্নাংশ করাচ্ছি। আমি তো পূর্ণ সংখ্যা করালাম, একটা ভগ্নাংশ দিয়ে করাচ্ছি আমি। দেখো, 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি নিয়ম বললাম? যখন একটি বলবে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তা কি ভাগ করলে কত? যোগ করছি কত? 1/4 + 1/2 হোলটা বাই 2। ওপরটা লসগু করলে কত হবে? 4 লসগু হবে। আর এটা হবে 1 + 2/2 সমান 3/8। ঠিক আছে, তাহলে নাম্বারটা কি হলো আমার?
1/4 প্লাস 1/2/2, ওটি যেমন সরল করার নিয়মে তোমরা সরল করবে, তবু আমি বলে দিচ্ছি। 4 লসগু করলাম, লসগু 4 হলে উপরে হবে 1 প্লাস 2, দ্যাট মিনস 3/4। এই 4 আর 2 একসাথে গুণ করে দিলাম 3/8। 3/8, 3/8 মানে বুঝেছো? আমি এখানে সহজে এখানে লিখেছি, এটা অবশ্যই একের ছোট। 3/8টা অবশ্যই একের ছোট। একের ছোট লিখে দেখো, এই একই লাইন ড্র করতেছি। ঠিক আছে, দেখো দেখো এখানে 8 ভাগ করতে হবে, ওই নিয়ে আমি গ্যাপটা নাম্বারটা একটু বড় নিচ্ছি। দেখো নাও, আমি এতটা 1 ধরলাম, এই 1 ধরলাম, এই 2 ধরলাম, আর বাকি বাকি আলোচনা দিয়ে দিলাম। দেখো নাও, কেন এই গ্যাপটা বড় করলাম? এই 8টা ভাগ করার জন্য সুবিধা বলে, নাহলে ছোট ভাগটা নিলে পয়েন্টগুলি কাছাকাছি হয়ে যাবে, ভাগগুলি কাছাকাছি হয়ে যাবে। একে 8টা ভাগ করবো। আগে প্রথম 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, যদিও এই ভাগটা আমার একটু কম বেশি হয়ে গেছে, তোমরা নিজেরা করে নেবে এটা। দেখো ভালো, দেখো আমি আমি লাইনটা আবার ঠিক করে টানছি। দেখে নাও, এই 8টা ভাগ ভাগ করতেছি, এই 8টা ভাগে 8 ভাগ করবো। তার আগে 4 করে দিলাম, হাফ করলাম, প্রথমে হাফ করে নিলাম। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8 ভাগে 8 ভাগ করে ক ভাগ নেব? 3 ভাগ নেব। এই 1 2 3, এই নাম্বারটা হয়ে গেল আমার 3/8। এটা কিউ নাম্বার নাম দিলাম। ঠিক আছে, তাহলে আমি 4 নম্বর অঙ্কটা সব কটা হয়ে গেল। 1 করে দিলাম, 2টা তোমরা নিজেরাই পারবে, 3টা করে দিলাম। ঠিক আছে, আমি নেক্সট চলে যাচ্ছি, পরে চলে যাচ্ছি। দেখো 4, একটা 4 নম্বর অঙ্ক, 4 নম্বরটা করাচ্ছি টাকাটা। একটা হচ্ছে -1/2, -1 আছে আর 1/2 আছে। দেখো -1 ও 1/2, এইটা বার এর মধ্যে একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে এবং তার সেটা সরলরেখায় স্থাপন করতে বলেছে। ঠিক আছে, একই নিয়মে করে দিচ্ছি। দেখো -1 ও 1/2, এদের মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত? একই নিয়মে কি বললাম বলো, যখন একটি বলবে যোগ করে, অত কিছু ভাববার দরকার নেই, যোগ করে 2তে ভাগ, যে দুটো নাম্বার দেবে যোগ করে 2তে ভাগ। -1 প্লাস 1/2 হোলটা বাই 2। ঠিক আছে, হোলটা বাই 2। এটা সরল করলে কত হবে? মাইনাস লসগু 2 হবে, -2 প্লাস 1/2 সমান কত হচ্ছে? সমান হবে এটা 1/4। ঠিক আছে, ওইটা আমি দেখা এখানে স্টেপ জাম্প করে দিচ্ছি, দেখাইনি। -2 থেকে 1 বিয়োগ করলে -1, আর -1/2 আর এই 2 -1/4। ঠিক আছে, তাহলে -1 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো -1/4। এই -1/4টাকে আমি সরলরেখায় আবার রিপ্রেজেন্ট করব। দেখো একই নিয়মে লজিক সরলরেখা ড্র করলাম, 0 নিলাম। যেহেতু আমাকে মাইনাস নাম্বারটা আছে, আমি মাইনাস দিকটা দেখাবো, প্লাস দিকে দেখা দরকার নেই। সাথে একটা ঘর লিখে আমি অ্যারো চিহ্ন দিয়ে ছেড়ে দিলাম। -1 -2 আর দেওয়া দরকার নেই আমার, তো এটা তো হয়ে গেল। একই নিয়মে -1/4 নাম্বারটা -1 ছোট না বড়? -1 বড়, -1 বড়।
আচ্ছা বুঝলি তো, -1/4টা -1-এর বড়, আর 0 0 ছোট। -1/4 নাম্বারটা -1-এর বড়, 0 ছোট। 0 আর -1 এই ঘরটাকে আমি চারটি ইকুয়াল পার্টে ভাগ করব। চারটি ইকুয়াল পার্ট, এই ভাগ তো হাফ করলাম, 2 3 4, চারটি ইকুয়াল পার্ট তো, 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4, এই মোট চারটি ইকুয়াল পার্টে ভাগ করলাম। ভাগ করার পর তার একটা পার্ট নেবো, এই যে -1, তাহলে -1/4, এটা আর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো? দেখে নাও। আচ্ছা, এবার আমি 5-এর অঙ্কটা আমি 5-এর অঙ্কটা অলরেডি আমি আর করেছি আগে। 5-এটা করাচ্ছি নি, 5-এটা তোমরা করবে, 5-এটা তোমরা করবে, পারবে, নিশ্চয়ই পারবে। আমি 7-এটা দুটি মাইনাস করাচ্ছি, ঠিক আছে। -2 ও -1 এর মধ্যে লেখো, এর মধ্যে দেখো, এদের মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, একই নিয়মে কত হবে, একই নিয়ম -1/2, যেহেতু ফর্মুলা হচ্ছে প্লাস, যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, -3/2, -3/2 মানে লিখতে পারি -1 লেখা যায় -1 + 1/2, ঠিক আছে। একই নিয়মে -1 * 1/2টা -1 কত হবে, ছোট না বড়? ছোট হবে, -1 ছোট, ঠিক আছে। আমি লাইন ড্র করলাম। আচ্ছা, এটা তোমরা জানো তো ছোট বড় ব্যাপারটা, 0 ডান দিকে যত ডান দিকে তত নাম্বারটা বড় হবে, আর 0-র বাঁ দিকে যত বাঁ দিকে যাবো তত নাম্বারটা আলটিমেট ছোট হবে। যদি -4 বড় না -5 বড় যদি বলা হয়, -4টা বড় হবে, কারণ 5টা 0-র বাঁ দিকের বেদ থেকে অনেক দূরে আছে, বাঁ দিকে লেফট সেন্সে অনেক দূরে আছে, ঠিক আছে। সেই জন্য -1 অনেক দূরে আছে, মানে পরে আছে -1 * 1/2, অতএব সেই জন্য -1 * 1/2টা -1 ছোট, ঠিক আছে। এই 0 নিলাম, এই 1 নিলাম, এই 2 নিলাম, -1 -2, আর দরকার নেই আমার, এসে গেল এইখানে একটা খালি 1 নিয়ে ব্যাস, দেখে নাও। তাহলে -1 নিয়ে নিলাম, তারপরে -1 -2 এর মধ্যে যেহেতু 1/2 আছে, দুটো ইকুয়াল পার্টে ভাগ করলাম এই মাঝখানে, আর দিস নাম্বার ইজ কল্ড -3/2, এই নাম্বারটাকে আমরা 3/2 দিয়ে ডিনোট করলাম, পি নাম দিলাম, ঠিক আছে। আমি পরেরটা চলে যাচ্ছি। এবার দেখো, এইটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝে নাও। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখে, একটু আগে বলেছি আমি, যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে ইনফাইনিট নাম্বার অফ রেশন নাম্বার আছে, মানে অসংখ্য মূলদ সংখ্যা আছে। সেখানে 4 আর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে, ঠিক আছে। দেখো কি লিখবো, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, আমি ধরলাম 4.1 4.2 4.3, লিখতে পারি এটা, ঠিক আছে। আচ্ছা, 4.1 মানে লেখা যায় এটা 4 ×
4 প্লাস 1/10, 4 প্লাস 2/10, 4 প্লাস 3/10 লেখা যায় এটা? দেখো লেখা যাবে, দেখো আমি আবার বলতেছি, এই যে নাম্বারগুলো লিখলাম তোমরা অন্য নাম্বারও লিখতে পারো, আমি এটা লিখলাম, তোমরা অন্য নিয়মে করতে পারো, আমি অন্য নিয়মে করাচ্ছি না, শুধু এই সহজ নিয়মে করে দিচ্ছি। ঠিক আছে, 1/10 মানে 1/10 0.1, 2/10 0.2, 3/10 মানে 0.3, যোগ করলে এটা আসবে, তাই তো নাকি? তাহলে 3টে মূলদ সংখ্যা হয়ে গেল। এবার সরলরেখায় লিখতে বলছি, দেখো সরলরেখায় এই 0, এই -1, 1 2 3 4 5 আর লেখা দরকার নেই। তাহলে বুঝতেই পারছো 4 আর 5-এর মধ্যে যে সংখ্যাগুলি হবে অলওয়েজ সেই সংখ্যাগুলি 4-এর বড় হতে হবে এবং 5-এর ছোট হতে হবে। তাই সব দেখো 4 পূর্ণ 4.1, 4.1, 4.2, 4.3 নাম্বারগুলি সকলেই নাম্বারটাই হচ্ছে 4-এর বড়, বাট 5-এর ছোট। ঠিক আছে, এই কথাটার মানে কি? 4 প্লাস 1/10 মানে কি? 4 পূর্ণ 1/10, 4 পূর্ণ 2/10, 4 পূর্ণ 3/10। তাহলে 4 আর 5-এর মধ্যে ঘরটাকে 10টা ইকুয়াল পার্ট ভাগ করবো। দেখো 10টা ইকুয়াল পার্ট ভাগ করতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, দেখে নাও 4 আর 5-এর মধ্যে 10টা ইকুয়াল পার্টে ভাগ করলাম, ভাগ করার পর 4.1টাকে নিচ্ছি, 4 পূর্ণ 1/10 মানে 4-এর পর 1 ঘর নেবো, এইটা হচ্ছে কত? 4 পূর্ণ 1/10 মানে 41/10 লিখতে পারি আমি, 41/10। তারপরে এটা হবে 42/10, তারপরে এটা হবে 43/10, এর নাম দিলাম পি, এটা কিউ, এটা আর। ঠিক আছে, এই 3টে নাম দিয়ে দেখালাম, দেখে নাও। ঠিক আছে, দেখে নাও আমি যে এটা করালাম, এই নাম্বারগুলি লিখলাম, এটা তো আমি আবার বলতেছি এটাকে অন্যভাবে করা যায়, এটা অন্য নিয়মেও করা যায়, অন্যভাবে করা যায়, কেন অসংখ্য নাম্বার আছে। আমি 3টে নিলাম, তোমার অন্য 3টে নিয়ম করে লিখতে পারো একই নিয়মে। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। 6 নম্বরে যাচ্ছি আমি। 1 আর 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি, সরলরেখায় স্থাপন বসাই, একই নিয়মে। দেখো 6টা বলেছে, 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো একই নিয়মে, সে নাম্বারগুলি 1-এর বেশি হবে, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.5, 1.6, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেখে নাও সবই এই 1 আর 2-এর মধ্যে পড়েছে। ঠিক আছে, এই সব নাম্বারগুলি 1 আর 2-এর মধ্যে পড়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, কি লিখবো? 11/10, 12/10, 13/10, 14/10, 15/10, 16/10। ঠিক আছে, সমান কত হবে? এটা 1 প্লাস 1/10, এটা একটা নাম্বার। এটা হবে কি 1 প্লাস 2/10, এর সেকেন্ড নাম্বার। 1 প্লাস 3/10, 1 প্লাস 4/10, 1 প্লাস 5/10, 1 প্লাস
6/10। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো সমস্ত নাম্বারগুলো 1 এর বড় বাট 2 এর ছোট। ঠিক আছে, ক্লিয়ার আছে তো এটা? এবার দেখো আমি সরলরেখা লিখছি, এটা সরলরেখায় আমি এটাকে লোকেট করছি, স্থাপন করছি। দেখো সরলরেখা ড্র করছি একটা, সরলরেখা মানে ওই নাম্বার লাইন যেটা বলে, হ্যাঁ রেখা রেখা, হ্যাঁ রেখা লাইন যারা বলা হয়, যেহেতু সব পজিটিভ। আচ্ছা এখানে একটা বোঝার চেষ্টা করো, 10টা ভাগ হচ্ছে তো, ওই আমি একই নিয়ে বললাম, এই আমি আমার মতন করে নেবো, তোমরা তোমার মতন করে নেবে, যাতে আমাদের এই পার্টটা যাতে ক্লিয়ার পরিষ্কার হয়ে যায়, সেই জন্য একটু গ্যাপটা বড় করে নিলে পার্টটা ক্লিয়ার, পার্টটা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি এখানে একটা নিলাম, দেখে নাও, এই একটা এত বড় নিলাম, 2টাকে নিলাম। দেখো এইটা কিন্তু মিস করবে না পরীক্ষার সময়, ভুলে গেলে নাম বলে যাবে। এই যে 0 থেকে 1 যে গ্যাপ রেখেছি, 1 থেকে 2 সেই সেম গ্যাপ রাখতে হবে, তখন ছোট বড় করলে হবে না। শুধু আমার দরকার এটা বড় করে দিলাম, বাকি ছোট করে দিলাম, এটা ভুল যাবে, নাম্বার কেটে দেবে পরীক্ষক। ঠিক আছে, আমার হয়তো প্রয়োজন যে শুধু 1 আর 2 এটাকে বড় করে দিলাম, বাকি এগুলি ছোট ছোট লিখলাম, তার নাম্বার কাটবে, নাম্বার দেবে না, নাম্বার ভুলে যাবে। আমি যে এই সমস্ত পার্টগুলি কি করে করতে হবে, নিয়ম হচ্ছে এই 1 আর 2 এর মধ্যে কটা ভাগ ভাগ করবো, 10টা ভাগ হয়ে দেবো। ভাগ করার নিয়ম দেখলে সহজে কি করবে, তোমার স্কেল ফেলে দেবে, স্কেলেতে ওই যে দাগ আছে 10টা ঘর আছে, 10টা ভাগ আছে, 10 ভাগে আমি পরপর করে দেবে। অথবা যদি স্কেল না করো, দেখো এই মাঝে মাঝে একটা নাম্বার নিয়ে নাও, এটা 5 নাও, এটা 5 ঘর নাও, এইটা এখানে 5 ঘর করবে, এটা 5 ঘর করবে। দেখো 1 2 3 4 5 হলো, 6 7 8 9 10। ঠিক আছে, দেখে নাও, এটা 1, এটা এদিকে একটা ঘর কেটে দিলাম, মাইনাস দিলাম, -1, এটা অ্যারো চিহ্ন দিলাম, এটা একটা বাড়িয়ে দাও, এটা 3। তাহলে প্রথম নাম্বারটা কত, 1 + 1/10, তার মানে 1 এর পর 1 ঘর নেবো, এটা তার মানে এটা 11/10, এটা 2/10, 12/10, এটা হচ্ছে 12/10, এটা 13/10, এটা 14। আচ্ছা আমি নিচের দিকে লিখতেছি, বোঝার জন্য নিচে দিকে লিখছি আমি, 14/10, এটা হচ্ছে 15/10, এটা 16/10। ঠিক আছে, মোট 6 নাম্বার গেল, 1 2 3 3 6, এই তো পি নাম দিলাম, পি কিউ আর এস টি ইউ, পরপর নামগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, পি কিউ আর এস টি ইউ নামগুলি পরপর দিয়ে দিলাম। পি পয়েন্ট হচ্ছে 11/10, কিউ পয়েন্ট হচ্ছে 12/10, আর পয়েন্ট হচ্ছে 13/10, এস পয়েন্ট হচ্ছে 14/10, টি পয়েন্ট হচ্ছে 15/10, আর ইউ পয়েন্ট হচ্ছে 16/10। ঠিক আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখলাম, এইটা হলো মূলদ সংখ্যা 6টি। আর সরল রেখায় স্থাপন করার জন্য এটাকে ভেঙে এভাবে দেখালাম। ঠিক আছে, যদি শুধু এই সরলরেখা স্থাপন বসাই না বললে এই উত্তরটা এটাই হয়ে যেত। ভালো বুঝে না, পরীক্ষা সময় দেয় 1 আর 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো, উত্তর এটা। সরলরেখায় লেখার জন্য এটা একটু ভেঙে দেখাতে হলো আমাকে। ঠিক আছে, আমি নেক্সট চলে যাচ্ছি। এবার এইটা দেখো না, হ্যাঁ এইটা এইগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলি অনেক নিয়মে করা যায়। আমি একটা অন্য নিয়ম দেখাচ্ছি, দেখো না, এটাকে অনেক নিয়মে করা যায়। 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি, ব্যাস, এটা সরলরেখায় দেখাতে বলে নেই। ঠিক আছে, এটাকে 2-3 নম্বর নিয়মে করা যায়। আমি একটা নিয়ম দেখাচ্ছি, দেখো 1/5, 1/5 ও 1/4, প্রথমে দেখে নাও, প্রথমে আমি 5 আর 4 এর লসাগু করব, কত, 4 আর 5 এর লসাগু হবে 20। ঠিক আছে, তাই তো, 4 আর 5 এর লসাগু আমি 20 করলাম।
20 করার পর দুটো কি 20 করব, তাহলে এটাকে 1/5 গুণিত 4, এটা 4 করলাম, 4/20, এটা হচ্ছে 1/4 গুণিত 5 গুণিত 5, 5/20। তাহলে বোঝো এটা কি বলতে চাইছি। এই অঙ্কগুলি সাধারণত তোমরা করেছো, কোন সেই একটা নাম্বার এই নাম্বারগুলো দিয়ে দেবে, ছোট থেকে বড় আকারে সাজাবার নিয়ম একটা তোমরা শিখেছো, 6-7 সব শিখেছো এগুলি, বা 8 শিখেছো। সেই নিয়মে প্রথমে লসাগু করলাম, লসাগু করার পর হরগুলি দুজনে সমান করলাম। হর সমান করতে গিয়ে যেমন অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এই 5 ছিল, 5টাকে 20 করতে গেলে 4 দিয়ে গুণ, লবকে 4 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এটাকে এই 4টাকে 20 করতে গেলে 5 দিয়ে গুণ, লবকে গুণ করলাম, হরকে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে 4/5, 4/20, 5/20। দেখ এর মধ্যে কোনো গ্যাপ পাচ্ছি নি, 4-এর পরেই 5 হয়ে গেছে, আর কোনো গ্যাপ নেই। আমি যে একটা নাম্বার এর মধ্যে লিখবো, যদিও লেখা যাবে, কিন্তু সাধারণত আমরা যে কোনো 4-এর পর 5 এসে গেছে, কোনো গ্যাপ নেই। এটাকে আবার 2 দিয়ে গুণ করতেছি, 8/40, এটাকে 2 দিয়ে গুণ করতেছি, 10/40। দেখো 8 আর 10-এর মধ্যে মাত্র একটা গ্যাপ পাচ্ছি, শুধু অনলি 9। ঠিক আছে, আমার চেয়েছে 3টে, আবার এটা গুণ করতেছি 2 দিয়ে, 16/80। এটা কত হবে? 20/80। দেখো 16 আর 20-র মধ্যে কত নাম্বার? দেখো 17, 18, 19, 20, 3 নাম্বার পেয়ে গেছি আমি। ঠিক আছে, এই 16 আমি লবটা ফলো করবো, 16 আর 20 এর মধ্যে গ্যাপ আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা করে পাচ্ছি 17, 18, 19, 20, 4টে পাচ্ছি, আমার দরকার 3টে, আমি পেয়ে গেছি। ইন কেস মনে করো দেখো যদি না পেতাম, আবার এটা বাড়াতাম। ঠিক আছে, এটাকে আবার বাড়াতাম, তাহলে 16/20, 80, আর 20/80, এই সব নাম্বার, 16/80 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/5 নাম্বারটা। 16/80 মানে হচ্ছে নাম্বারটা 1/5। ঠিক 20/80 নাম্বারটা অ্যাকচুয়ালি 1/4। ঠিক আছে, সেই জন্যে আমি এইটাকে এই ফর্মে নিয়ে এসে এবার লিখবো। দেখো সহজে দেখে নাও, এবার এর মধ্যে দেখো অতএব 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, কত লিখবো? 17/80, 18/80, 19/80। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার আমি আবার বলছি, দেখো এই যে 17/80, 18/80, 19/80 লিখলাম, এটা অন্য নাম্বারে হতে পারে। আমি আবার বলতেছি, কারণ দুটো নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। আমি এর মধ্যে এই 3টে লিখলাম এই পদ্ধতিতে, এছাড়া আরো অন্য কিছু লেখা যায়। এই জন্য এই উত্তরগুলি, এই প্রশ্নের উত্তরগুলি একাধিক হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছি তো এটা? তো দেখে নাও, তাহলে আমি নেক্সট যাচ্ছি। তাহলে আচ্ছা, এবার এগুলো তোমরা দেখো, আমি আর দুটি পূর্ণ সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণফল করে পূর্ণ সংখ্যা পাই। দেখো 1 নম্বরে দেখো, দুটি পূর্ণ সংখ্যা যোগ করে, বিয়োগ করে, গুণ করে পূর্ণ সংখ্যা সত্য না মিথ্যে চেয়েছি। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো দুটো পূর্ণ সংখ্যা মানে কি, আমি আগে বলছি 1, 2, 3, 4, 5, 6 সবই পূর্ণ সংখ্যা, -1, -2, -3, -4 ডট 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 করে চলছে পূর্ণ সংখ্যা, 0 পূর্ণ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যা যোগফল কি, যদি একটা পূর্ণ সংখ্যা 2 হয় আর একটা পূর্ণ সংখ্যা হলো -100 হলো, -100 আর 2 যোগ করে কত? -98, সেটা পূর্ণ সংখ্যা। আর যদি দুটো পজিটিভ ধরি, 4 আর 6 যোগ করলে 10, 10টা পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যা যোগফলটা অলওয়েজ পূর্ণ সংখ্যা, বিয়োগফল পূর্ণ সংখ্যা। দেখো 2 আর 4 বিয়োগ করলে কত হবে? -2, 2 - 4 মানে -2, -2 নাম্বারটা পূর্ণ সংখ্যা। আবার যদি বলি 6 - 4 বিয়োগ করলে 2, 2 নাম্বারটা পূর্ণ সংখ্যা। 2 - 2 0, 0টা পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা। আর গুণফল 3 × 4 কত? 12, 6 × 8 48, 0 × 1 0, সবই পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণফল সবই পূর্ণ সংখ্যা, সেটা ট্রু হয়ে গেল, সত্য হয়ে গেল। ঠিক আছে, আমি সত্য, ঠিক আছে, ট্রু হয়ে গেল। হ্যাঁ, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা হবে কিনা
এটা জানতে চেয়েছে, ভালো বুঝে নাও, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি যেমন দুটি পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা, এটা সত্য, কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা নয়। কারণ নয় দেখে নাও, দেখো 2/3, 2ও পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগফলটা পূর্ণ সংখ্যা না, ভাগফল দশমিক সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, 5 দেখো আবার দেখো হতে পারে 4/2, 4ও পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ, ভাগফল 2 পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয়, নট ইন টিচার। বাট 2ও পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা, ভাগফল পূর্ণ সংখ্যা নয়। আবার দেখো 4 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, ভাগফল পূর্ণ সংখ্যা। তাহলে আমি একটু আগেই বলেছি যে কোনো প্রপার্টি, যে কোনো থিওরেম, যে কোনো সূত্র আমরা হ্যাঁ বলতে চাই, সমস্ত সংখ্যা নাম্বারের জন্যই বলতে হবে। তাহলে এখানে কিছু নাম্বারের জন্য হয়ে গেছে, আরো একটা হবে, দেখো যদি 8/2 বলি সেটাও হবে 4 পূর্ণ সংখ্যা, 9/3 বললে সেটাও পূর্ণ সংখ্যা। কিছু কিছু নাম্বারের জন্য হচ্ছে, 2/3 জন্য হবে না। আমরা যদি ঘুরে দিই 2/8 সমান 1/4 পূর্ণ সংখ্যা নয়, 3/9 সমান এটা 1/3 পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, এইগুলির জন্য হ্যাঁ হচ্ছে, এইগুলি হচ্ছে হ্যাঁ, এইগুলিতে না। তাহলে ইন জেনারেল আমরা বলবো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, 2 নম্বরটা ফলস। ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার হয়েছে? নেক্সট হয়ে যাও, দেখো নাও, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাজক 0 নয় করলে কি সংখ্যা পাবো লিখি। দেখো দুটি মূলদ সংখ্যার যোগফল, দুটি মূলদ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ভাগফল করলে কি সংখ্যা পাবো লিখি। আমি দেখো দুটো মূলদ সংখ্যা, দেখো এ একটা মূলদ সংখ্যা, বি একটা মূলদ সংখ্যা, যোগ করছি, যোগ করলে কি হবে, তাহলে যোগ করলে একটা নাম্বার তো হবে একটা, সেটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা মূলদ সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো দুটি মূলদ সংখ্যা যোগফল বিয়োগফল গুণফল ও ভাগফল ভাগ করলে কি সংখ্যা পাবো লেগে। দেখো মূলদ সংখ্যা, দেখো 2, দেখো 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, যোগ করলাম 5, 5 সংখ্যাটা মূলদ সংখ্যা। আবার দেখো 1/2 মূলদ সংখ্যা, 3/2 মূলদ সংখ্যা, সমান লসগু করলে কত বলো, 4/2, দ্যাট মিনস সেটা মূলদ সংখ্যা। 1/2, 3/5 কত হচ্ছে, লসগু 10, 5 + 6 11, 11/10 এটাও মূলদ সংখ্যা। তাহলে কি হচ্ছে, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল অলওয়েজ মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, কি সংখ্যা পাবো, মূলদ সংখ্যা পাবো। তাহলে যে কোনো দুটো মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। এখন উত্তর লাগ দিচ্ছি, এই উত্তরটা হচ্ছে যে কোনো দুটো মূলদ যোগফলটা, এর মধ্যে একটা পার্ট ভাগ করতেছি, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, 2 নম্বর দেখো বিয়োগফল, দুটি মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা হবে। দেখো তখন যে কোনো দুটি মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা।
একটি মূলদ সংখ্যা, দেখ উদাহরণ দেখো না, নাও উদাহরণ দিচ্ছি, দেখো নাও, যেমন দেখো নাও 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, বিয়োগ করলে -1 সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আবার দেখেন এটা 1/2 মূলদ সংখ্যা, 1/3 মূলদ সংখ্যা, বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে 1/6, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেখালাম, একটা ভগ্ন সংখ্যা দিয়ে দেখালাম, তাহলে যে কোনো দুটি মূলদ সংখ্যার বিয়োগফলটা অলওয়েজ একটি মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, গুণ, গুণটা দেখে নাও 3 নম্বরটা, যে কোনো দুটি মূলদ সংখ্যার, আমি লিখছি না, এই লেখাটাই রিপিট করতেছি, গুণফল, গুণফল একটি মূলদ সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা। দেখো এটা উদাহরণ দেখাচ্ছি, দেখো না, এটা দেখো, যেমন 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, 3 দিয়ে 6 এটা মূলদ সংখ্যা, 1/2 মূলদ সংখ্যা, 1/5 মূলদ সংখ্যা, গুণ করলে 1/10 এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, আমি 0 দেখাচ্ছি, 0 দেখো, 0 একটা মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা, গুণফল 0, 0 একটা মূলদ সংখ্যা। আজকে অনুশীলনের প্রথম অঙ্কটাই বলেছে 0 কি মূলদ সংখ্যা, আমরা তোমরা শিখেছি 0 মূলদ সংখ্যা, 0 একটা মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা, গুণ করলাম সেটা 0 হলো, সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে, কি আইডিয়া হলো তাহলে, যে কোনো দুটি মূলদ সংখ্যার গুণফলটা সেটা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এর ভাগফল, ভাগফল দেখো না 4 নম্বরটা, যে কোনো দুটি মূলদ সংখ্যার ভাগফল, ভাগফল এখানে একটা বুঝে ভাজক শূন্য নয়, হ্যাঁ ভাজক, এই কথা ভাজক, ভাজক শূন্য নয় সেটাও মূলদ সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। একই নিয়মে উদাহরণ দেখাচ্ছি, দেখো নাও, পাশে উদাহরণ দেখাচ্ছি, 2/3, 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, এটা ভাগফল মূলদ সংখ্যা, 4 একটা মূলদ সংখ্যা, 1/2 একটা মূলদ সংখ্যা, ভাগ করতেছি, 4/1/2 সমান উত্তর হবে 8, সেটা কি হলো মূলদ সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা বই আছে, ভাজক শূন্য নয় কেন বললে বলতে পারবে, না বললে কি অসুবিধা ছিল, ভাজকটা যে শূন্য নয় এটা না বললে কি সমস্যা দেখা দিত আমার অঙ্কের মধ্যে, দেখো যদি ভাজক শূন্য হতো, যদি ভাজকটা শূন্য, দেখো 2 একটা নাম্বার, 2/0 যদি বলা হতো, এইটা কিন্তু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করলে সাধারণত আমরা ভাগটা বলা হয় আনডিফাইন বলি, অসংগত, অসংগত, আনডিফাইন। ঠিক আছে, অসংগত, তাই এখানে ভাজকটা শূন্য নয় বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি সবকটা আলোচনা হয়ে গেল, দুটি মূলদ সংখ্যা, যোগফল মূলদ সংখ্যা, বিয়োগফল মূলদ সংখ্যা, গুণফল মূলদ সংখ্যা, ভাগফল মূলদ সংখ্যা, অন দ্য কন্ডিশন দ্যাট ভাজক কিন্তু শূন্য নয়, এটা মাথায় রাখতে হবে, ভাজক শূন্য নয়, ভাজক শূন্য হলে কিন্তু এর মূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, আজকে আপাতত, ঠিক আছে, আজকে এখানেই আপাতত তোমাদের শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ দিলাম এই এটা দেখার জন্য। তোমরা এই অঙ্ক যে করালাম, যে ব্যাপারটা বললাম, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আর যে প্রবলেমগুলি দিলাম যদি না পারো তাতেও সেটা কমেন্ট করে জানাবে যে অঙ্কগুলি পাচ্ছি না স্যার, আবার আমাদেরকে ওই অঙ্কগুলি করান, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের চ্যানেলটাকে লাইক করবে, তাই তো? ঠিক আছে।